ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন স্নায়ুবিজ্ঞানী ও কগনিটিভ বিজ্ঞানী জুলিয়েন মুসোলিনোর আলোচিত বই দ্য সোল ফ্যালাসি। মানুষ হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে এসেছে যে আমাদের শরীরের ভেতরে একটি অমর আত্মা বাস করে, যা চিন্তা করে, অনুভব করে, সিদ্ধান্ত নেয় এবং মৃত্যুর পরও টিকে থাকে। কিন্তু সত্যিই কি এমন কোনো আত্মা আছে? আপনি কি কখনো ভেবেছেন আমাদের চিন্তা, স্মৃতি আর ব্যক্তিত্ব কি শরীর থেকে আলাদা কোনো সত্তার কাজ? যদি আত্মা থাকে তবে মস্তিষ্কে আঘাত পেলে মানুষের স্মৃতি, আচরণ কিংবা ব্যক্তিত্ব কেন বদলে যায়? মৃত্যুর পর কি আমাদের চেতনা কোনোভাবে বেঁচে থাকে? আমি বলে যে অনুভূতিটা আমরা পাই সেটা কি সত্যিই কোনো আত্মার উপস্থিতি, নাকি মস্তিষ্কের তৈরি এক অভিজ্ঞতা? আর যদি আত্মা নাই থাকে তাহলে মানুষ কেন এত দৃঢ়ভাবে এর অস্তিত্বে বিশ্বাস করে? এই বইয়ে জুলিয়েন মুসোলিনো দর্শন, মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং বিবর্তনীয় বিজ্ঞানের আলোকে অনুসন্ধান করেছেন মানব সভ্যতার অন্যতম প্রাচীন বিশ্বাসকে। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের মস্তিষ্ক কিভাবে আত্মা ধারণাটি তৈরি করে, কেন এই ধারণা এত স্বাভাবিক বলে মনে হয় এবং আধুনিক বিজ্ঞান মানুষের চেতনা সম্পর্কে কি বলছে। এই বই কোনো বিশ্বাসকে আক্রমণ করার জন্য নয়, বরং একটি মৌলিক প্রশ্নকে অনুসন্ধান করার জন্য। আমরা আসলে কে? আমাদের পরিচয় কি কোনো অতিপ্রাকৃত আত্মার মধ্যে নিহিত, নাকি কোটি কোটি নিউরনের জটিল কার্যকলাপের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমগ্র সত্তা? চলুন বিজ্ঞান, দর্শন এবং মানব মনের বিস্ময়কর জগতের মধ্য দিয়ে একসাথে যাত্রা করি। জুলিয়েন মুসোলিনোর দ্য সোল ফ্যালাসি বইয়ের গভীর ও চিন্তা উদ্রেককারী ধারণাগুলোর দিকে। এটি শুধু একটি বই নয়, এটি মানুষের পরিচয়, চেতনা এবং অস্তিত্ব সম্পর্কে আমাদের সবচেয়ে মৌলিক বিশ্বাসগুলোর পুনর্বিবেচনার একটি আমন্ত্রণ। আত্মার গল্প এবং একটি প্রশ্ন যা বিজ্ঞান এড়িয়ে যায়নি। হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়ার মাটিতে কেউ একজন একটি গল্প লিখেছিলেন। গল্পটির নাম গিলগামেশের মহাকাব্য, পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্মগুলোর একটি। সেই গল্পে একজন রাজা আছেন যার নাম গিলগামেশ। তিনি শক্তিশালী, অজেয়, অপরাজেয়, কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধু মারা যান এবং সেই মৃত্যু তাকে ভেঙে দেয়। কারণ হঠাৎ করেই গিলগামেশ বুঝতে পারেন তিনিও একদিন মারা যাবেন। তখন থেকে তিনি অমরত্বের সন্ধানে বেরিয়ে পড়েছেন। আর সেই যাত্রায় একজন মদ বিক্রেতা নারী তাকে কিছু কথা বললেন। কথাগুলো 3000 বছর পুরনো, কিন্তু এখনও ধারালো। গিলগামেশ, তুমি কোথায় ছুটে চলেছ? যার খোঁজে আছো সেই জীবন তুমি কোনো দিন পাবে না। দেবতারা যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন তারা মৃত্যুকে রেখেছিলেন মানুষের ভাগে। জীবন নিজেদের কাছে রেখে দিয়েছেন তারা। তাই পেট ভরে খাও, দিনে রাতে আনন্দ করো, তোমার পোশাক তাজা রাখো, সন্তানের হাত ধরো, স্ত্রীকে ভালোবাসো, কারণ এটাই মানুষের ভাগ্য। 3000 বছর পেরিয়ে গেছে, কিন্তু মানুষের সেই ভয়, মৃত্যুর ভয়, বিলুপ্তির ভয় এতটুকুও কমেনি। এবং সেই ভয় থেকেই জন্ম নিয়েছে একটি বিশ্বাস, যেটি আজও পৃথিবীর বেশিরভাগ মানুষ বহন করে চলেছেন, আত্মার বিশ্বাস। সবাই বিশ্বাস করে, কিন্তু কেন? 2013 সালে আমেরিকায় হ্যারিস পোল নামের একটি জরিপ হয়। জরিপের ফলাফলে দেখা যায় আমেরিকার 64% প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও আত্মা টিকে থাকে। এটা কি শুধু অশিক্ষিত বা ধর্মীয় মানুষদের বিশ্বাস? না, রুটজার্স ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জুলিয়েন মুসোলিনো, যিনি এই বইটির লেখক, তিনি তার নিজের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর মনোবিজ্ঞানের ক্লাসে পড়া ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নিলেন। সেই ক্লাসে পড়ানো হয় যে মন মস্তিষ্কের কার্যক্রমেরই একটি বিমূর্ত রূপ। বিজ্ঞানের ভাষায় কোনো আলাদা আত্মার দরকার নেই। তারপরেও সেই ছাত্রছাত্রীদের বেশিরভাগ বলল, হ্যাঁ, আমার একটি আত্মা আছে এবং সেই আত্মা মৃত্যুর পরও টিকে থাকবে। একজন ছাত্রী লিখল,
আত্মা হলো আমার অভ্যন্তরীণ সত্তা, এটি শরীর থেকে আলাদা, এটি আমাকে আমি করে তোলে। আমি বিশ্বাস করি যে আমার মৃত্যুর পরেও আমার আত্মা থাকবে, আত্মা অবিনশ্বর। আরেকজন লিখল, আত্মা হলো সেই অবস্তুগত সত্তা যা আমার ভেতরে আছে, শরীর থেকে আলাদা, মন থেকেও আলাদা, এটা অপরিবর্তনীয়, চিরন্তন। প্রশ্ন হলো, এই বিশ্বাস কি শুধু আবেগের ব্যাপার, নাকি এটি নিয়ে বিজ্ঞান কিছু বলতে পারে? জুলিয়েন মুসোলিনো বলেছেন পারে, এবং বিজ্ঞান যা বলে সেটা শুনলে অনেকেই অস্বস্তি বোধ করবেন। আত্মা বলতে আমরা কি বুঝি? আগে একটু সংজ্ঞা ঠিক করে নেওয়া দরকার, কারণ আত্মা শব্দটা অনেকভাবে ব্যবহার করা হয়। এই গানে আত্মা আছে, এই মানে আলাদা। তার আত্মা শান্তি পাক, এই মানেও আলাদা। এই বইয়ে আত্মা বলতে বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট দার্শনিক ধারণা, যার নাম সাবস্টেন্স ডুয়ালিজম। বাংলায় বলতে পারি দ্বৈত সত্তাবাদ। এই ধারণার মূল কথা হলো, মানুষের দুটি আলাদা অংশ আছে। একটি হলো শরীর, যা বস্তু দিয়ে তৈরি, দেখা যায়, ছোঁয়া যায়। আরেকটি হলো আত্মা, যা অবস্তুগত, অদৃশ্য, অবিনশ্বর। এই দুটো অংশ একসাথে কাজ করে। আত্মাই আপনাকে চিন্তা করায়, অনুভব করায়, নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এবং শরীর মরে গেলেও আত্মা টিকে থাকে। এই ধারণাটিকে দার্শনিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রূপ দিয়েছিলেন সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। তিনি বলেছিলেন, শরীর এক জিনিস, মন বা আত্মা সম্পূর্ণ আলাদা জিনিস। এই দ্বৈতবাদ, এই কার্টেসিয়ান দ্বৈতবাদ, এটাই এখনও বেশিরভাগ মানুষের বিশ্বাসের ভিত্তি। কিন্তু মুসোলিনো একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন। এই আত্মার ধারণা শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের ব্যাপার নয়, এটি একটি বৈজ্ঞানিক দাবি। কারণ এই ধারণা মানুষের গঠন এবং কার্যপদ্ধতি সম্পর্কে একটি নির্দিষ্ট অনুকল্প উপস্থাপন করেছে, এবং সেই অনুকল্প পরীক্ষা করা সম্ভব। আত্মার ধারণা কতটা পুরনো? 1862 সালে একজন মানুষ মিশরের লুক্সোরে একটি পাপিরাস কিনেছিলেন। তার নাম এডউইন স্মিথ। সেই পাপিরাসটি পরে উন্মোচিত হয় এবং দেখা যায় এটি খ্রিস্টের জন্মের 17 শতাব্দী আগে লেখা প্রাচীন মিশরীয় চিকিৎসা শাস্ত্রের দলিল। সেই সময়েও মানুষ ভাবত মানুষের ভেতরে কিছু একটা আছে, যা শুধু শরীরের বাইরে। প্রাচীন গ্রীসে প্লেটো বললেন, আত্মা অমর, শরীর পচে যায় কিন্তু আত্মা ফিরে আসে বারবার। অ্যারিস্টটল এলেন, তিনি একটু ভিন্নভাবে বললেন, আত্মা শরীরের সাথেই যুক্ত, আলাদা সত্তা নয়। তারপর এলেন রেনে দেকার্ত। তিনি বললেন, না, শরীর আর আত্মা সম্পূর্ণ আলাদা দুটি জিনিস। দেকার্তের এই ধারণা এত শক্তিশালী ছিল যে তারপর থেকে পশ্চিমা ধর্ম ও দর্শনে এটি কেন্দ্রীয় অবস্থান নিয়ে নিল। আর একবিংশ শতাব্দীতে এসে কি দেখছি আমরা? 2004 সালে 90 মিনিটস ইন হ্যাভেন বইটি বেস্ট সেলার হলো। একজন ব্যাপটিস্ট যাজক দাবি করলেন তিনি মরে স্বর্গে গিয়েছিলেন। হার্ভার্ড মেডিকেল স্কুলের একজন নিউরোসার্জন ইবেন আলেকজান্ডার লিখলেন প্রুফ অফ হ্যাভেন, সেটিও বেস্ট সেলার হলো। নিউজ উইক ম্যাগাজিনের প্রচ্ছদ হলো হ্যাভেন ইজ রিয়েল। আত্মার ধারণা শুধু টিকে নেই, এটি রীতিমতো বিক্রি হচ্ছে। মার্ক বেকার এবং স্কুয়ার্ট গোয়েটস এর একটি কথা এখানে মনে পড়ে। বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ যুগে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছে যে মানুষের কোনো না কোনো আত্মা আছে। কিন্তু এই ব্যাপক বিশ্বাসকে সত্যের প্রমাণ? বিজ্ঞান কি বলছে এবং কেন চুপ থাকে? ডিএনএর সহ আবিষ্কারক ফ্রান্সিস ক্রিক একবার একটি কথা বলেছিলেন, যেটি তিনি নিজেই বিস্ময়কর অনুকল্প বলে রেখেছিলেন। তিনি বলেছিলেন, আপনি আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার স্মৃতি, আপনার উচ্চ আকাঙ্ক্ষা, আপনার ব্যক্তিগত পরিচয়বোধ এবং স্বাধীন ইচ্ছা, এই সব কিছুই আসলে অসংখ্য স্নায়ুকোষ এবং তাদের অণুদের আচরণ ছাড়া আর কিছু নয়। এটাই আধুনিক বিজ্ঞানের ঐকমত্য। মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, কগনিটিভ সায়েন্স, এই সব শাখা একই কথা বলছে। মন হলো মস্তিষ্কের কাজ,
আলাদা কোনো আত্মার প্রয়োজন নেই। হার্ভার্ডের মনোবিজ্ঞানী জোশুয়া গ্রিন সরাসরি বলেছেন, বেশিরভাগ মানুষ দ্বৈতবাদী। তারা নিজেদের ভাবে অবস্তুগত মন বা আত্মা হিসেবে, যা একটি বস্তুগত শরীরে বাস করছে। বেশিরভাগ পরীক্ষামূলক মনোবিজ্ঞানী এবং নিউরোসায়েন্টিস্ট একমত নন। মন মস্তিষ্কের কাজ, এই ধারণাটিকে ভিত্তি ধরেই আমরা এগোই। এটা নিয়ে আমরা বেশি কথা বলি না, কারণ এটি একটি স্পর্শকাতর বিষয়। লক্ষ্য করুন, বিজ্ঞানীরা জানেন কিন্তু বলতে চান না, কারণ বিষয়টি স্পর্শকাতর। কিন্তু মুসোলিনো বলেছেন, এই চুপ করে থাকার মূল্য দিতে হচ্ছে, কারণ যখন বিজ্ঞানীরা চুপ থাকেন তখন জায়গাটা পূরণ করেন অন্যরা। দীপক চোপড়া আসেন, ইবেন আলেকজান্ডার আসেন, দীনেশ ডিসুজা আসেন। তারা দাবি করেন বিজ্ঞানী আত্মার অস্তিত্ব প্রমাণ করে। মুসোলিনো এই মানুষগুলোকে ডাকেন নিউ ডুয়ালিস্ট, নতুন দ্বৈতবাদী, এবং তিনি দেখাবেন কেন তাদের দাবি বৈজ্ঞানিকভাবে টেকে না। এই বইয়ের 4টি কেন্দ্রীয় দাবি। মুসোলিনো এই বইতে 4টি মূল সিদ্ধান্তে পৌঁছাতে চান। প্রথমত, আত্মার ঐতিহ্যবাহী ধারণা একটি বৈজ্ঞানিক অনুকল্প। ঠিক যেমন অন্য যে কোনো বৈজ্ঞানিক দাবি, তাই এটি বৈজ্ঞানিক তদন্তের আওতায় পড়ে। দ্বিতীয়ত, বহু দাবি সত্ত্বেও আত্মার অস্তিত্বের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তৃতীয়ত, আধুনিক বিজ্ঞান আমাদের বিশ্বাস করার পর্যাপ্ত কারণ দিচ্ছে যে মানুষের আলাদা কোনো আত্মা নেই। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মার বিশ্বাস ছেড়ে দিলে আমরা নৈতিকভাবে, সৌন্দর্যের দিক থেকে বা আধ্যাত্মিক অর্থে কিছুই হারাই না, বরং আমরা কিছু পাই। এই চতুর্থ দাবিটি সবচেয়ে চমকপ্রদ, কারণ বেশিরভাগ মানুষ মনে করেন আত্মার ধারণা না থাকলে জীবনের অর্থ চলে যাবে, নৈতিকতা ভেঙে পড়বে, মৃত্যু ভয় অসহনীয় হয়ে উঠবে। মুসোলিনো বলেছেন, এই ভয়গুলো সবই ভুল, এবং এই বইয়ের পরের অধ্যায়গুলোই তিনি একটি একটি করে দেখবেন এর কারণ। তবে মুসোলিনো আরেকটি কথাও বলেছেন, এই বই যুদ্ধ করতে আসেনি, সে একজন বিশ্বাসীকে ছোট করতে আসেনি। তিনি স্পিনোজার একটি নীতি মেনে চলেন। আমি আপ্রাণ চেষ্টা করেছি মানুষের কার্যকলাপকে নিয়ে ঠাট্টা না করতে, না কাঁদতে, না ঘৃণা করতে, বরং বুঝতে। এই বই একটি বোঝার যাত্রা, সত্যের সন্ধান। কিন্তু সত্য খুঁজতে হলে আগে জানতে হবে কিভাবে খুঁজতে হয়, কারণ আমাদের মস্তিষ্ক আমাদের সাথে প্রতারণা করতে পারে। আমরা নিজেরাই নিজেদের বোকা বানাই। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী রিচার্ড ফাইনম্যান একটি কথা বলেছিলেন, যেটি এই পুরো অনুসন্ধানের ভিত্তি। প্রথম নীতি হলো, নিজেকে বোকা বানিও না, আর তুমি সবচেয়ে সহজ শিকার। এরপর আমরা জানব বৈজ্ঞানিক চিন্তার সেই হাতিয়ারগুলো কি, যা দিয়ে আমরা আত্মার প্রশ্নটি সঠিকভাবে পরীক্ষা করতে পারব। সত্য জানার সঠিক পদ্ধতি। আমরা দেখলাম আত্মার প্রশ্নটি শুধু ধর্মীয় বিশ্বাসের ব্যাপার নয়, এটি একটি বৈজ্ঞানিক দাবি, এবং বৈজ্ঞানিক দাবি মানেই সেটা পরীক্ষা করা সম্ভব। কিন্তু পরীক্ষা করতে হলে আগে জানতে হবে কিভাবে পরীক্ষা করতে হয়, কারণ মানুষ হিসেবে আমরা একটি বিপজ্জনক দুর্বলতা নিয়ে জন্মেছি। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে সহজে বোকা বানাতে পারি। ফাইনম্যান এর প্রথম নীতি। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একটি কথা বলেছিলেন, যেটি বৈজ্ঞানিক চিন্তার সার কথা। প্রথম নীতি হলো, নিজেকে বোকা বানিও না, আর তুমি সবচেয়ে সহজ শিকার। এই কথাটার মধ্যে একটা অদ্ভুত বিনয় আছে। ফাইনম্যান বলছেন না যে বাইরের মানুষ আপনাকে বোকা বানাবে, তিনি বলছেন আপনি নিজেই। 400 বছর আগে ফ্রান্সিস বেকন এই একই সমস্যাটি চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের মন একটি পরিষ্কার কাঁচের মতো নয়, যার মধ্য দিয়ে আলো সরাসরি পড়ে, বরং এটি একটি মায়াবী আয়না, যা আলোকে বাঁকিয়ে, ভাঁজ করে, বিকৃত করে দেখায়। এই বিকৃতিকে বেকন ডেকেছিলেন আইডলস, মূর্তি বা পুতুল, কারণ এগুলো আমাদের সামনে দাঁড়িয়ে সত্যকে ঢেকে রাখে। বেকন 4টি আইডল চিহ্নিত করেন। প্রথমত, আইডল অব দ্য ট্রাইব,
মানবজাতির সহজাত পক্ষপাত। যেখানে কোনো নিয়ম নেই সেখানেও আমরা নিয়ম খুঁজে পাই, যেখানে কোনো অর্থ নেই সেখানেও অর্থ আরোপ করি। আমাদের ইচ্ছা ও অনুভূতি বাস্তবতার দৃষ্টিভঙ্গিকে রঙিন করে দেয়। দ্বিতীয়ত, আইডল অব দ্য কেভ। প্রতিটি মানুষের ব্যক্তিগত পক্ষপাত। আপনার পেশা, আপনার প্রশিক্ষণ, আপনার অভিজ্ঞতা, এগুলো আপনাকে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে। তৃতীয়ত, আইডল অব দ্য মার্কেট প্লেস। ভাষার ফাঁদ। একটি শব্দ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন অর্থ বহন করে। আত্মা বললে একজন মনে করেন অমরত্ব, আরেকজন মনে করেন সৃজনশীলতা। এই ধোঁয়াশা থেকেই বিভ্রান্তির জন্ম। চতুর্থত, আইডল অব দ্য থিয়েটার। মতবাদের অন্ধকার। প্রচলিত বিশ্বাস, ধর্মীয় বা দার্শনিক ধারা যেগুলো প্রশ্নাতীত মনে হয়, এগুলোই জ্ঞানের পথে সবচেয়ে বড় বাধা। দেখলেই বিশ্বাস নয়। রোজার শেপার্ড এর টেবিল। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। রোজার শেপার্ড নামের একজন মনোবিজ্ঞানী একটি বিখ্যাত দৃষ্টিভ্রম তৈরি করেছিলেন। দুটি টেবিলের ছবি, বাম দিকেরটা লম্বা এবং ডান দিকেরটা চওড়া। স্পষ্টতই দুটি আলাদা, কিন্তু আপনি যদি মাপেন, দুটোর পরিমাপ হুবহু একই রকম। এবং এখন আরও চমকপ্রদ ব্যাপারটা হলো, মেপে দেখার পরেও আপনি সেগুলো একই দেখতে পাবেন না। বুদ্ধি জানছে সত্যি কি, কিন্তু চোখ মানছে না। মুসোলিনো বলেছেন, আত্মার বিভ্রমটাও এরকমই। এটি মস্তিষ্কের তৈরি একটি অপটিক্যাল ইলিউশন, শুধু চোখের নয়, অনুভূতি ও চিন্তার। এটা এতটাই স্বাভাবিক লাগে, এতটাই সহজাত মনে হয় যে মানুষ প্রমাণ না দেখেও বিশ্বাস করে। আর তাই ফাইনম্যান এর সতর্কবার্তাটা এখানে এত জরুরি। ফ্যাসিলিটেড কমিউনিকেশন, একটি সতর্কতার গল্প। 1989 সাল, ডগলাস বিগলেন নামের একজন গবেষক অস্ট্রেলিয়া থেকে ফিরলেন একটি বিপ্লবী আবিষ্কার নিয়ে। তিনি বললেন, অটিস্টিক শিশুরা যারা কথা বলতে পারে না, তারা আসলে ভেতর থেকে মেধাবী। তারা শুধু শরীরের বন্দিত্বে আটকে আছে, কিন্তু একটি পদ্ধতিতে তাদের সাহায্য করা যায়। ফ্যাসিলিটেড কমিউনিকেশন। একজন সহায়ক তাদের হাত ধরে রাখবেন এবং অটিস্টিক ব্যক্তি একটি বর্ণফলকে টাইপ করে তার মন প্রকাশ করবেন। ফলাফল ছিল অলৌকিক মনে হওয়ার মতো। অটিস্টিক কিশোর জেব কবিতা লিখতে শুরু করলো। আইকিউ কম বলে চিহ্নিত শিশুরা গণিত সমস্যার সমাধান করতে লাগলো। আমেরিকা জুড়ে এই পদ্ধতি ছড়িয়ে পড়ল। স্কুল খুলল, সম্মেলন হলো, পরিবারগুলো আনন্দে ভেসে গেল। কিন্তু একজন সন্দেহবাদী ছিলেন, বোস্টন চিলড্রেন্স হসপিটালের ডক্টর হাওয়ার্ড সেন। তিনি একটি সহজ পরীক্ষা করলেন। অটিস্টিক ব্যক্তিকে একটি ছবি দেখানো হলো, সহায়ককে আলাদা করে একটি ভিন্ন ছবি দেখানো হলো। দুজনেই জানল না যে অন্যজন ভিন্ন ছবি দেখেছে। তারপর টাইপ করতে বলা হলো। ফলাফল, বর্ণফলকে যা বেরিয়ে এলো সেটা সব সময় সহায়কের দেখা ছবির বর্ণনা, অটিস্টিক ব্যক্তির নয়। অর্থাৎ সহায়করাই অজান্তে টাইপ করছিলেন। তারা ইচ্ছাকৃত প্রতারক ছিলেন না, তারা নিজেরাও জানতেন না। এই ঘটনার নাম বিজ্ঞানীরা দেন আইডিওমোটর প্রভাব, অচেতন পেশির নড়াচড়া। একই প্রভাব কাজ করে উইজা বোর্ডে। এই গল্পটির একটি করুণ দিকও আছে। কিছু পরিবারে সহায়কের মাধ্যমে অটিস্টিক সন্তান তার বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ লিখেছিল। বাবা ঘর থেকে বের হয়ে গেলেন, মামলা হলো। অথচ প্রকৃতপক্ষে ওই কথাগুলো সন্তান বলেনি, সহায়কের অচেতন মন বলেছিল। এটা কোনো বিজ্ঞান বিরোধী ষড়যন্ত্রের গল্প নয়, এটা একটি উদাহরণ যে কিভাবে আন্তরিক বিশ্বাস, তীব্র আবেগ এবং পরীক্ষার অনুপস্থিতি একসাথে মিলে মানুষকে ভুল পথে নিয়ে যায়। ক্লেভার হ্যান্স, চালাক ঘোড়ার শিক্ষা। 19 শতকের শেষে জার্মানিতে উইলহেলম ভন ওয়েস্টেন নামের একজন গণিতের শিক্ষক দাবি করলেন তিনি তার ঘোড়া হ্যান্সকে গণিত শিখিয়েছেন। হ্যান্সকে যোগ বিয়োগের প্রশ্ন করা হতো, সে তার খুর দিয়ে মাটিতে ঠুকে উত্তর দিত। দর্শকরা অবাক হতেন। বিজ্ঞানীরা তদন্ত করলেন,
শেষে মনোবিজ্ঞানী কার্ল স্টাম্প আবিষ্কার করলেন সত্যটা। হ্যান্স গণিত জানত না, সে প্রশ্নকর্তার শরীরের ভাষা পড়ত। প্রশ্নকর্তা সঠিক উত্তরের দিকে এগিয়ে যাওয়ার সময় শরীর এবং মুখভঙ্গিতে অজান্তে পরিবর্তন আসত। সেটা টের পেয়ে হ্যান্স নিজেকে থামাতো। প্রশ্নকর্তা জানতেনই না যে তিনি সংকেত দিচ্ছেন। এই আবিষ্কার থেকে জন্ম নিল ডাবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট, যেখানে না পরীক্ষার্থী না পরীক্ষক কেউ জানেন না কোনটি পরীক্ষার গ্রুপ কোনটি নিয়ন্ত্রণ গ্রুপ। এই পদ্ধতি আজকের সব আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তি। দুটি অনুকল্প, কোনটি সত্য? এই চিন্তার হাতিয়ারগুলো নিয়ে এখন আমরা আত্মার প্রশ্নে ফিরে আসি। মুসোলিনো বলছেন, আত্মার প্রশ্নটা সঠিকভাবে বলতে গেলে দুটো প্রতিযোগী অনুকল্পের মধ্যে একটি বেছে নিতে হয়। প্রথম অনুকল্প দ্বৈত সত্তাবাদ। মানুষ একটি বস্তুগত শরীর এবং একটি অবস্তুগত মনোবৈজ্ঞানিকভাবে সক্রিয় অমর আত্মা দিয়ে গঠিত। শরীর ও আত্মা আলাদা সত্তা। শরীরের মৃত্যুর পরেও আত্মা আলাদাভাবে অস্তিত্ব ও কার্য অব্যাহত রাখতে পারে। দ্বিতীয় অনুকল্প বস্তুবাদ। মন শরীর থেকে আলাদাভাবে কাজ করতে পারে না, কারণ আমাদের মানসিক অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের বৈদ্যুতিক ও রাসায়নিক কার্যক্রমের ফলাফল। মনকে বলা যায় মস্তিষ্কের কার্যক্রমের একটি বিমূর্ত বিবরণ। শরীর ও মন তাই একই মুদ্রার দুটি পিঠ। এই দুটি অনুকল্পের পার্থক্য মূলত একটি প্রশ্নে, মন কি শরীর থেকে আলাদা করা যায়? মুসোলিনো এর জন্য একটি চমৎকার উপমা দেন। কল্পনা করুন একটি পোর্টেবল সিডি প্লেয়ার। আপনি সিডি চালু করলে সঙ্গীত বেজে ওঠে, সিডি প্লেয়ার বন্ধ করলে বা ভেঙে ফেললে সঙ্গীত থাকে না, কারণ সঙ্গীতটি যন্ত্রের কার্যক্রমেরই একটি অংশ। এটিই বস্তুবাদ। এবার কল্পনা করুন একটি রেডিও। আপনি স্টেশন ধরলে সঙ্গীত শুনতে পান, কিন্তু রেডিও বন্ধ করলেও রেডিও তরঙ্গ মহাশূন্যে থেকে যায়। অন্য কেউ অন্য রেডিওতে সেটা ধরতে পারবে। এই রেডিও তরঙ্গই দ্বৈতবাদের আত্মা। এখন প্রশ্ন হলো, মানুষ কি সিডি প্লেয়ার নাকি রেডিও? আত্মা কেন বৈজ্ঞানিক প্রশ্ন? অনেকে মনে করেন বিজ্ঞান আত্মার ব্যাপারে কিছু বলতে পারে না, কারণ আত্মা অবস্তুগত, তাই পরিমাপের বাইরে। মুসোলিনো এই যুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আত্মা যদি সত্যিই কাজ করে তাহলে তার প্রভাব বস্তু জগতে পড়তেই হবে। সে যদি মানুষকে চিন্তা করায়, সিদ্ধান্ত নেওয়ায়, ভালোবাসায়, তাহলে এই প্রভাবগুলো পরিমাপযোগ্য। 1935 সালে দার্শনিক বার্ট্রান্ড রাসেল এই একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি মৃতের সাথে নিয়ন্ত্রিত পরিবেশে যোগাযোগ প্রমাণ করা যায় তাহলে আত্মার পক্ষে প্রমাণ পাওয়া যেত। পৃথিবী সেভাবে কাজ করে না, কিন্তু করতেই পারত। আত্মা একটি টেস্টেবল হাইপোথেটিস, পরীক্ষাযোগ্য অনুকল্প, এবং বিজ্ঞানীরা সেটা পরীক্ষা করেছেন। মুসোলিনোর তদন্তে দেখা গেছে রাটগার্সের 74% আত্মবিশ্বাসী ছাত্রছাত্রী মনে করে যে আত্মার প্রশ্ন বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা যায় না, কিন্তু এটা একটি ভুল ধারণা। আত্মার দাবি ঠিক সেভাবে বৈজ্ঞানিক যেভাবে পৃথিবীর বয়স বা প্রজাতির উদ্ভবের প্রশ্ন বৈজ্ঞানিক। এখন তাহলে প্রশ্নটা পরিষ্কার, আত্মার পক্ষে কোনো প্রমাণ আছে কি? নিউ ডুয়ালিস্ট, নব্যদ্বৈতবাদীরা, সেই লেখকেরা যারা বলেছিলেন বিজ্ঞানী আত্মার অস্তিত্ব প্রমাণ করেছে, তারা ঠিক কী দাবি করেছেন? মুসোলিনো তাদের দাবিগুলোকে 4টি পরিবারে ভাগ করেন: আত্মদর্শন, মৃত্যু সংলগ্ন অভিজ্ঞতা, বিজ্ঞানের সীমার দাবি এবং বৈজ্ঞানিক তথ্যের ভুল ব্যাখ্যা। এরপর আমরা একটি একটি করে এই দাবিগুলো পরীক্ষা করব এবং দেখব বেকনের আইডলস এবং ফাইনম্যানের প্রথম নীতি ব্যবহার করলে এই দাবিগুলো আসলে কোথায় দাঁড়ায়। আত্মার পক্ষে প্রমাণ কোথায়? আমরা চিন্তার হাতিয়ারগুলো বুঝেছি, জেনেছি আত্মার প্রশ্নটি একটি বৈজ্ঞানিক অনুকল্প এবং এটা পরীক্ষাযোগ্য। এখন সেই পরীক্ষাটাই করব। নিউ ডুয়ালিস্ট, অর্থাৎ যারা বৈজ্ঞানিক ভাষায় আত্মার অস্তিত্ব দাবি করেন, তারা 4টি পরিবারের যুক্তি ব্যবহার করেন। চলুন একটি একটি করে পরীক্ষা করি। 21 গ্রাম আত্মার ওজন,
1907 সাল ম্যাসাচুসেটসের চিকিৎসক ডানকান ম্যাকডুগাল একটি পরীক্ষা চালালেন। তার তত্ত্ব ছিল, আত্মা যদি সত্যিই থাকে এবং তার মৃত্যুর মুহূর্তে শরীর ছেড়ে যায়, তাহলে শরীর কিছুটা হালকা হয়ে যাওয়ার কথা। তিনি যক্ষ্মা রোগীদের মৃত্যুশয্যায় একটি বিশাল কাঁটাতুলের ওপর শুইয়ে দিলেন। মৃত্যুর আগে ও পরে ওজন মাপলেন। 6 জন রোগীর ওপর পরীক্ষা করে তিনি সিদ্ধান্তে এলেন, মৃত্যুর মুহূর্তে গড়ে 21 গ্রাম ওজন কমে যায়। এটাই নাকি আত্মার ওজন। এই গবেষণা আমেরিকান মেডিসিন জার্নালে ছাপা হলো, খবর ছড়িয়ে পড়ল। কিন্তু সমস্যা কোথায়? 6 জনের মধ্যে 2 জনের ডেটা বাতিল করতে হয়েছিল। বাকি 4 জনের মধ্যে 1 জনের ওজন কমলো, 2 জনের ধীরে ধীরে কমলো। অর্থাৎ একটি শরীরে নাকি একাধিক আত্মা। আর 1 জনের ওজন প্রথমে কমে তারপর বাড়লো, তারপর আবার কমলো। কত আত্মা নিয়ে খেলেছিলেন তিনি? যন্ত্র ছিল অনির্ভরযোগ্য, নমুনা ছিল অতি ক্ষুদ্র, ফলাফল ছিল পরস্পর বিরোধী। পদার্থবিজ্ঞানীরা আরেকটা প্রশ্ন করলেন, আত্মা যদি অবস্তুগত হয় তাহলে তার ওজন থাকবে কিভাবে? এই পরীক্ষাটি আজ বিজ্ঞানের ইতিহাসে কৌতূহলী ব্যর্থতার নমুনা হিসেবে পড়ানো হয়। কিন্তু 21 গ্রাম সংখ্যাটা লোকের মাথায় এখনও বেঁচে আছে। এমনকি এই নামে একটি হলিউড সিনেমাও তৈরি হয়েছে। এটাই বেকনের আইডল অব দ্য ট্রাইব। একটি সংখ্যা যদি যা বিশ্বাস করতে চাই তার সাথে মেলে, আমরা সেটা আঁকড়ে ধরি। প্রথম পরিবার, আত্মদর্শন কি প্রমাণ? নিউ ডুয়ালিস্টদের প্রথম যুক্তিটি সবচেয়ে পুরনো। দার্শনিক স্টুয়ার্ট গোয়েটস বলেছেন, যখন আমি এই প্রবন্ধ টাইপ করছিলাম তখন স্পষ্টতই আমার আঙ্গুলগুলো নড়ছিল আমার পছন্দ ও উদ্দেশ্যের কারণে। পছন্দ এবং উদ্দেশ্য কোনো বস্তুগত সত্তা নয়, এগুলো আত্মার বৈশিষ্ট্য। তাই আমার আঙ্গুলের নড়াচড়া বস্তু জগতের নয়, আত্মার কার্যকলাপ। এই যুক্তিটির নাম হলো ফার্স্ট পারসন আর্গুমেন্ট, প্রথম পুরুষের যুক্তি। সহজ কথায়, আমার ভেতর থেকে অনুভব হয় যে আমি শরীর থেকে আলাদা একটি সত্তা, তাই আমি সত্যিই আলাদা। কিন্তু এটা ঠিক কতটা নির্ভরযোগ্য? মাটি যে স্থির মনে হয়, তাই কি মাটি আসলে স্থির? পৃথিবী প্রতি ঘন্টায় 1,07,000 কিলোমিটার বেগে সূর্যের চারপাশে ঘুরছে, কিন্তু এক মুহূর্তের জন্যও তা অনুভব করা যায় না। রাতের স্বপ্নে বিছানার নিচে দানব থাকার অনুভূতি যতটাই বাস্তব মনে হোক না কেন, দানব থাকে না। অনুভূতির তীব্রতা সত্যের প্রমাণ নয়। মুসোলিনো আরও গভীরে যান। তিনি দেখান যে আমাদের চেতন মন আমাদের নিজেদের সম্পর্কেও কতটা মিথ্যা বলে। 1970-এর দশকে মনোবিজ্ঞানী মাইকেল গাজানিগা একটি পরীক্ষা করলেন এমন রোগীদের ওপর যাদের মস্তিষ্কের 2টি গোলার্ধ অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছিল। এটি মারাত্মক মৃগী রোগের চিকিৎসা। বাম চোখের সামনে দেখানো হলো একটি মুরগির পায়ের ছবি, ডান চোখের সামনে দেখানো হলো তুষারাবৃত মাঠের ছবি। রোগী বাম হাত দিয়ে বেছে নিল একটি বেলচার ছবি, ডান হাত দিয়ে বেছে নিল একটি মুরগির ছবি। তারপর জিজ্ঞেস করা হলো, কেন বেলচা বেছে নিলে? রোগী বলল, মুরগির ঘর পরিষ্কার করতে হবে তো। কিন্তু রোগী আসলে তুষারের দৃশ্যের কারণে বেলচা বেছেছিল। শুধু মস্তিষ্কের ডান গোলার্ধ জানতো কেন, কিন্তু বাম গোলার্ধ সেটা জানতো না। তাই সে মনে মনে একটি গল্প বানিয়ে নিল এবং সেটাই সত্য মনে করল। আমাদের মস্তিষ্ক এই কাজটি সর্বক্ষণ করছে। গাজানিগা এই প্রবণতাকে বলেন দ্য ইন্টারপ্রেটার, ব্যাখ্যাকারী। আমরা অজান্তেই আমাদের কার্যকলাপের পেছনে কারণ গড়ে তুলি এবং সেটাই সত্য মনে করি। তাই আমার ভেতর থেকে মনে হয় আমি আলাদা। এই অনুভূতিটি হয়তো মস্তিষ্কের ইন্টারপ্রেটার এরই একটি কারসাজি। মনোবিজ্ঞান আত্মদর্শনকে প্রমাণ হিসেবে 190 বছর আগেই পরিত্যাগ করেছে। দ্বিতীয় পরিবার, মৃত্যু সংলগ্ন অভিজ্ঞতা। 2012 সালের অক্টোবরে নিউজউইক ম্যাগাজিনের প্রচ্ছদে বড় হরফে লেখা ছিল, হ্যাভেন ইজ রিয়েল। ইবেন আলেকজান্ডার নামের একজন নিউরোসার্জন দাবি করলেন, কোমায় থাকার সময় তার চেতনা শরীর ছেড়ে স্বর্গে গিয়েছিল। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলে পড়িয়েছেন। তার বই
প্রুফ অফ হ্যাভেন মিলিয়ন কপি বিক্রি হলো। এই অভিজ্ঞতাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা সংক্ষেপে NDE, মৃত্যু সংলগ্ন অভিজ্ঞতা। NDEতে যা রিপোর্ট করা হয় তা প্রায় একই ধরনের। শরীর ছেড়ে ওপরে ভেসে ওঠা, অন্ধকার একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে আলোর দিকে যাওয়া, মৃত আত্মীয়দের সাথে দেখা, গভীর শান্তির অনুভূতি। 8 কোটি আমেরিকান এই ধরনের অভিজ্ঞতার দাবি করেন, কিন্তু NDE কি প্রমাণ করে যে আত্মা শরীর থেকে আলাদা হতে পারে? বিজ্ঞানীরা একটি পরীক্ষা ডিজাইন করলেন। যদি NDEতে আত্মা সত্যিই শরীর থেকে বেরিয়ে ঘরের মধ্যে ভাসতে পারে, তাহলে সে এমন কিছু দেখতে পারে যা শুয়ে থাকা শরীর দেখতে পায় না। হাসপাতালের উঁচু আলমারির ওপর কিছু ছবি লুকিয়ে রাখা হলো। রোগী সুস্থ হলে জিজ্ঞেস করা হলো সে কিছু দেখেছে কি না। 5টি নিয়ন্ত্রিত গবেষণার একটিও এই পরীক্ষায় পাশ করেনি। 2007 সালে কিথ অগাস্টিন জার্নাল অব নিয়ার ডেথ স্টাডিসে 3টি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করেন। উপসংহার, NDE যতই রহস্যময় লাগুক, আত্মার অস্তিত্বের কোনো প্রমাণ দেয় না, বরং নিউরোসায়েন্স 4টি কারণ দেখাচ্ছে কেন NDE মস্তিষ্কেরই ঘটনা। প্রথমত, শরীরের বাইরে ভাষার অনুভূতি, আউট অফ বডি এক্সপেরিয়েন্স ঘুমের পক্ষঘাতে ও হিপনাকজিয়ায় হয়। নিউরোসায়েন্টিস্ট ওলা ব্ল্যাঙ্কে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বৈদ্যুতিক উদ্দীপনা দিয়ে এই অনুভূতি কৃত্রিমভাবে তৈরি করে দেখিয়েছেন। দ্বিতীয়ত, মৃত মনে করার অনুভূতি মস্তিষ্কের প্যারাইটাল এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের সমস্যায় হয়, যা কোডার্ট সিন্ড্রোম নামে পরিচিত। তৃতীয়ত, NDE শুধু মৃত্যুর কাছাকাছি নয়, হাইপোগ্লাইসেমিয়াতে বা যুদ্ধবিমান চালকদের প্রচণ্ড ত্বরণীয় হয়। চতুর্থত, মস্তিষ্কের অক্সিজেন কমে গেলে কি ঘটে তার সরাসরি নিউরোলজিক্যাল ব্যাখ্যা আছে। টানেল ভিশন, হ্যালোসিনেশন, শান্তির অনুভূতি সব। ইবেন আলেকজান্ডারের ব্যাপারে সরাসরি বলা যায় তিনি দাবি করেছেন কোমায় থাকাকালীন তার মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার স্মৃতি এবং অভিজ্ঞতা কোথায় সংরক্ষিত হলো তাহলে? তাছাড়া কোমা থেকে বেরোনোর সময় মস্তিষ্ক আবার চালু হচ্ছে, সেই মুহূর্তে ঘটা ঘটনা তিনি কিভাবে নিশ্চিত করলেন যে কোমার মাঝে হয়েছিল? স্যাম হ্যারিস যখন আলেকজান্ডার এর সাথে বিতর্কে ডাকা হলো, তিনি বললেন বিতর্কের কিছু নেই। তৃতীয় পরিবার, বিজ্ঞান পারে না, তাই আত্মা। তৃতীয় যুক্তিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি বিপজ্জনক। ফক্স নিউজের বিল ওরাইলি একবার রিচার্ড ডকিন্সকে চ্যালেঞ্জ করলেন, জোয়ার কেন ওঠে তা ব্যাখ্যা করুন। ডকিন্স ব্যাখ্যা করার পরে ওরাইলি বললেন, ঠিক আছে, কিন্তু চাঁদ কোথা থেকে এলো? এই যুক্তির কাঠামো হলো বিজ্ঞান এক্স ব্যাখ্যা করতে পারে না, তাই ঈশ্বর বা আত্মা এক্সের কারণ। পদার্থবিজ্ঞানী জিন ব্রিকমন্ট এই ফাঁকিটা ধরিয়ে দেন। কুকুর মহাকর্ষের নিয়ম বোঝে না, কিন্তু তার মানে এই নয় যে মহাকর্ষের পেছনে অলৌকিক কিছু আছে। নিউ ডুয়ালিস্টদের প্রিয় দুটি বিষয় হলো চেতনা এবং স্বাধীন ইচ্ছা। তারা বলেছেন বিজ্ঞান চেতনা ব্যাখ্যা করতে পারে না, তাই এটা অবশ্যই আত্মার কাজ। কিন্তু এই যুক্তিতে মৌলিক একটা ত্রুটি আছে। বিজ্ঞান এখন পর্যন্ত এক্স ব্যাখ্যা করতে পারেনি। এই তথ্যটি শুধু বলে যে আমরা এখনও জানি না, তাই এই কথাটি বলে না যে একটি নির্দিষ্ট অলৌকিক ব্যাখ্যা সঠিক। বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত উদাহরণ আছে, রাসেলের চায়ের পাত্র। কল্পনা করুন, আমি দাবি করলাম পৃথিবী এবং মঙ্গলের মধ্যবর্তী কক্ষপথে একটি ছোট্ট চীনামাটির চায়ের পাত্র ঘুরছে, যা কোনো টেলিস্কোপে দেখা সম্ভব নয়। আপনি প্রমাণ করতে পারবেন এটা নেই? না। কিন্তু প্রমাণ করতে না পারা মানে এটা আছে এমনটা কখনো নয়। যে দাবি করেছে প্রমাণের ভার তার, যে অস্বীকার করছে তাকে অনস্তিত্ব প্রমাণ করতে হবে না। নিউ ডুয়ালিস্ট দিনেশ ডিসুজা তিনি বলেছেন মানবিক নৈতিকতা ব্যাখ্যা করতে পারে না, তাই আত্মা আছে। কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞান, গেম থিওরি এবং সামাজিক নিউরোসায়েন্স মিলে নৈতিকতার শক্তিশালী ব্যাখ্যা দিয়েছে। সেগুলো
ডিসুজা উপেক্ষা করে গেছেন। জ্ঞানের ফাঁকে ঈশ্বর বা আত্মাকে বসিয়ে দেওয়া এর একটি নাম আছে, গড অব দ্য গ্যাপস, বাংলায় যাকে বলা যায় অজ্ঞতার দেবতা। চতুর্থ পরিবার, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও আত্মা। চতুর্থ যুক্তিটি সবচেয়ে বেশি বিজ্ঞান সংলগ্ন মনে হয়, কিন্তু সবচেয়ে বেশি বিজ্ঞানকে ব্যবহার করে। দীপক চোপড়া এবং আরও কয়েকজন দাবি করেছেন কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পর্যবেক্ষক প্রভাব আছে, অর্থাৎ পর্যবেক্ষক বাস্তবতাকে পরিবর্তন করে, তাই চেতনা মৌলিক এবং এটি আত্মার প্রমাণ। কিন্তু পদার্থবিজ্ঞানীরা বলেছেন এটি কোয়ান্টাম মেকানিক্সের সরাসরি অপব্যাখ্যা। কোয়ান্টাম মেকানিক্সে পর্যবেক্ষক মানে কোনো চেতন প্রাণী নয়, একটি ডিটেক্টর যন্ত্র ও পর্যবেক্ষক। কোয়ান্টাম প্রভাব ঘটে সাবঅ্যাটমিক স্কেলে। মস্তিষ্কের নিউরনাল নেটওয়ার্কে এই স্কেলে কাজ হয় না। পদার্থবিজ্ঞানী ভিক্টর স্টেঙ্গার এটি সরাসরি বলেন, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানকে চেতনা বা আত্মার প্রমাণ হিসেবে ব্যবহার করা ভুল বোঝার ফল অথবা ইচ্ছাকৃত বিভ্রান্তি। কোয়ান্টাম বলবিদ্যার ব্যাখ্যাতীত দিকগুলো আছে, তা সত্য, কিন্তু ব্যাখ্যাতীত মানে আত্মা আছে এমনটা কখনো নয়। প্রমাণের ভার কার? ফ্যাসিলিটেড কমিউনিকেশনের কথা মনে আছে? ডগলাস বিগলেন, যিনি এই পদ্ধতির জনক, পরে যখন নিয়ন্ত্রিত পরীক্ষায় প্রমাণিত হলো এটা কাজ করে না, তিনি বললেন একটি পদ্ধতির ব্যর্থতা প্রমাণ করা খুব সহজ, এই পরীক্ষাগুলোই হয়তো ত্রুটি আছে। এই যুক্তিটা উল্টো, যে দাবি করেছে প্রমাণ তাকেই দিতে হবে, যে অস্বীকার করছে তাকে নয়। বিচারালয়ে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়, বিচারক বলেন না প্রমাণ করো তুমি নির্দোষ, বলেন অভিযোগকারীকে প্রমাণ করতে হবে তুমি দোষী। এটাই বার্ডেন অফ প্রুফ, প্রমাণের ভার। আত্মার দাবিদাররা হাজার হাজার বছর ধরে দাবি করে আছেন, কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে পুনরাবৃত্তিযোগ্য পরীক্ষায় বিশ্বাসযোগ্য প্রমাণ এখনও শূন্য। মুসোলিনো স্পষ্ট করে বলেন আত্মার 4টি পরিবারের যুক্তি পরীক্ষা করলে দেখা যায় সবচেয়ে শক্তিশালী দাবিগুলোও সিদ্ধান্তমূলক প্রমাণ দিতে ব্যর্থ। 21 গ্রাম থেকে কোয়ান্টাম পর্যন্ত একটি প্যাটার্ন। আমরা 4টি পরিবারের যুক্তি দেখলাম। প্রথম পরিবার আত্মদর্শন। ফলাফল, মনোবিজ্ঞান নিজেই আত্মদর্শনকে প্রমাণ হিসেবে পরিত্যাগ করেছে। মস্তিষ্ক নিজেই আমাদের বানোয়াট কারণ দেয়। দ্বিতীয় পরিবার এনডিই। ফলাফল, 5টি নিয়ন্ত্রিত গবেষণায় কোনো অলৌকিক উপলব্ধির প্রমাণ মেলেনি। মস্তিষ্কের অবস্থার পরিবর্তনে এই অভিজ্ঞতা তৈরি হয়। তৃতীয় পরিবার অভিজ্ঞতার যুক্তি। ফলাফল, বিজ্ঞান জানে না মানে আত্মা আছে এমনটা নয়। চতুর্থ পরিবার কোয়ান্টাম মেকানিক্স। ফলাফল, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সরাসরি অপব্যাখ্যা। প্রতিটি দাবিতে একটি অভিন্ন প্যাটার্ন, প্রমাণ নয় অনুভূতি, নিয়ন্ত্রিত পরীক্ষা নয় আবেগ, বৈজ্ঞানিক সম্প্রদায়ের ঐক্যমত্য নয় বিচ্ছিন্ন নাসায়েদের দাবি। বিজ্ঞানের ভাষায় দাবির পরিমাণ যত বড়, প্রমাণের মান তত উঁচু হতে হবে। অমরত্বের দাবি পৃথিবীর সবচেয়ে বড় দাবিগুলোর একটি, কিন্তু এর পক্ষে প্রমাণ শূন্য। তাহলে কি বিজ্ঞান শুধু নেই বলেই কাজ শেষ করবে? না, বিজ্ঞান একটি ইতিবাচক কথাও বলছে। যদি আত্মা না থাকে তাহলে আমরা কি? মন কোথা থেকে আসে? চিন্তা, অনুভূতি, প্রেম, সৃজনশীলতা এগুলো কি? আধুনিক নিউরোসায়েন্স এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে, এবং সেই উত্তরগুলো অনেক বেশি চমকপ্রদ, অনেক বেশি গভীর, যে কোনো আত্মার গল্পের চেয়ে। এখন আমরা দেখব মস্তিষ্কই মন, এবং এটা জানার পর জীবন ছোট হয় না, বরং আরও বড় হয়। মস্তিষ্কই মন, বিজ্ঞান কি দেখায়? আমরা দেখলাম আত্মার পক্ষে 4টি পরিবারের যুক্তির প্রতিটি বৈজ্ঞানিক পরীক্ষায় ব্যর্থ। কিন্তু বিজ্ঞান শুধু নেই বলে থামে না, সে একটি ইতিবাচক প্রশ্নও করে। আত্মা না থাকলে তাহলে মন কি? চিন্তা কোথা থেকে আসে? ব্যক্তিত্ব, স্মৃতি, প্রেম, সিদ্ধান্ত এগুলো কোথায় বাস করে? এখন আমরা আলোচনা করব সেই প্রশ্নের উত্তর নিয়ে। লা মেট্রি দূরদর্শিতা। 1748 সাল ফ্রান্সের চিকিৎসক জুলিয়ান আফ্রে দ্য মেট্রি একটি বই লিখলেন, লহম মেশিন, বাংলায় মানুষ একটি যন্ত্র।
তিনি বললেন, মানুষের আলাদা কোনো আত্মা নেই, মন হলো শরীরের সম্প্রসারণ, মস্তিষ্কই মন তৈরি করে। এই বক্তব্যের পরিণতি বইটি পুড়িয়ে দেওয়া হলো, লা মেট্রিকে ফ্রান্স ছেড়ে পালাতে হলো। আজ 250 বছর পর তিনি নিউরোসায়েন্সের জার্নালে উদ্ধৃত হন একজন দূরদর্শী হিসেবে, কারণ ইতিহাস তাকে সঠিক প্রমাণ করেছে। আধুনিক বিজ্ঞান বলছে মন মস্তিষ্কের কার্যক্রমের একটি বিমূর্ত বিবরণ, আলাদা কোনো আত্মপদার্থের প্রয়োজন নেই। কিন্তু এই কথাটা শুধু দাবি নয়, এর পেছনে আছে 5 ধরনের প্রমাণ, যেগুলো একসাথে মিলে একটি অকাঠ্য চিত্র তৈরি করে। প্রথম প্রমাণ, মনের বিভাজ্যতা। দেকার্ত বলেছিলেন আত্মা অবিভাজ্য, তাকে টুকরো করা যায় না। বিজ্ঞান বলছে এটা ভুল। রজার স্পোরি ও মাইকেল গাজানিগার ব্রেইন স্প্লিট গবেষণার কথা আগেও বলেছি, কিন্তু এবার একটু ভিন্ন দিক থেকে দেখি। যখন মস্তিষ্কের 2টি গলার্ধ অস্ত্রোপচারে আলাদা করা হয়, তখন কার্যত 2টি আলাদা মন তৈরি হয়। একটি পরীক্ষায় স্প্লিট ব্রেইন রোগীদের 2 চোখে একই সাথে 2টি আলাদা আকৃতি দেখানো হলো এবং বলা হলো 2 হাতে একসাথে আঁকতে। সাধারণ মানুষ এটা পারে না, কারণ একটি একীভূত মন 2টি পরস্পর বিরোধী নির্দেশ একসাথে পালন করতে পারে না। কিন্তু স্প্লিট ব্রেইন রোগীরা পারে, কারণ তাদের 2টি আলাদা মন 2টি হাত আলাদাভাবে নিয়ন্ত্রণ করছে। মস্তিষ্ক ভাঁজ করলে মনও ভাঁজ হয়। দেকার্তের অবিভাজ্য আত্মার দাবি ফিজিওলজি দিয়েই খণ্ডন হয়ে যায়। দ্বিতীয় প্রমাণ, মনের ভঙ্গুরতা। দিনেশ ডিসুজা বলেছেন, চেতনা এবং স্বাধীন ইচ্ছা বস্তু জগতের নিয়ম মানে না, তাই এগুলো নষ্ট হয় না, বিনষ্ট হয় না। তিনি কি তার দাঁতের ডাক্তারকে বলেন অ্যানেস্থেসিয়ার দরকার নেই, কারণ আমার চেতনা বস্তু জগতের নিয়ম মানে না? 3টি বাস্তব ঘটনা দেখুন, সবই সরাসরি মস্তিষ্কের ক্ষতি থেকে মনের পরিবর্তনের প্রমাণ। প্রথম ঘটনা, ফিনিয়াস গেজ। 1848 সাল, আমেরিকার ভারমন্ডে রেল লাইন নির্মাণের সময় একটি বিস্ফোরণে ফিনিয়াস গেজের মাথার খুলির মধ্য দিয়ে একটি লোহার রড ঢুকে বেরিয়ে গেল। অলৌকিকভাবে তিনি বেঁচে রইলেন, কিন্তু তার সহকর্মীরা বললেন, এটা আর আগের সেই ফিনিয়াস গেজ নয়। আগে তিনি ছিলেন দায়িত্বশীল, বিনয়ী, সুশৃঙ্খল কর্মী। এখন তিনি রুক্ষ, অশ্লীল, অস্থির, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাহীন। শুধু মস্তিষ্কের একটি অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর পুরো ব্যক্তিত্ব পাল্টে গেল। যদি ব্যক্তিত্ব আত্মায় থাকতো, তাহলে লোহার রড মস্তিষ্কে ঢুকলে আত্মা পাল্টায় কিভাবে? দ্বিতীয় ঘটনা, এলিয়েন হ্যান্ড সিনড্রোম। 1908 সালে জার্মান স্নায়ুরোগ বিশেষজ্ঞ কার্ট গোল্ডস্টাইন একজন 57 বছরের মহিলার বিবরণ লিপিবদ্ধ করলেন। তার বাম হাত নিজে থেকেই কাজ করত, তিনি চাইতেন না। একবার সেই হাত তার নিজের গলা চেপে ধরল। রোগী মনে করতেন হাতে ভূত ভর করেছে। পরে অটোপসিতে দেখা গেল কর্পাস ক্যালোসাম এবং কিছু মস্তিষ্কের অংশ ক্ষতিগ্রস্ত। স্বাধীন ইচ্ছা, যেটি নব্যদ্বৈতবাদীরা বলেছেন আত্মার প্রমাণ, সেটি মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলের কাজ। সেই অঞ্চল নষ্ট হলে ইচ্ছা শক্তিও নষ্ট হয়। তৃতীয় ঘটনা, কোটার্ড সিনড্রোম। 1880 সালে ফরাসি স্নায়ুরোগ বিশেষজ্ঞ জুলস কোটার্ড একটি অদ্ভুত অবস্থার বিবরণ দিলেন। রোগীরা বিশ্বাস করে তারা মৃত। একজন 88 বছরের বৃদ্ধ হাসপাতালে এসে বলল, আমাকে কবর দিন, আমি মরে গেছি। আরেকজন মহিলা বিশ্বাস করতেন তার মস্তিষ্ক নেই, পেট নেই, শরীর স্বচ্ছ। গোসল করতে চাইতেন না, ভাবতেন জল গায়ে পড়লে গলে যাবেন। গবেষকরা দেখেছেন এই অবস্থার পেছনে ফ্রন্টোটেম্পোপ্যারাইটাল অঞ্চলের অস্বাভাবিকতা, চেতনার একটি একীভূত অনুভূতি, আমি আছি। এই অনুভূতিটাই মস্তিষ্কের তৈরি। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে আমি আছি ভেঙে পড়ে। এটাকে মুসোলিনো বলেছেন মনের ভঙ্গুরতা। আত্মা যদি মস্তিষ্ক থেকে আলাদা হতো, তাহলে এই ভঙ্গুরতা থাকার কথা ছিল না। তৃতীয় প্রমাণ, মন নিয়ন্ত্রণ। যদি মন শরীর থেকে আলাদা হয়, তাহলে মস্তিষ্কে বৈদ্যুতিক উদ্দীপনা দিয়ে মনের অভিজ্ঞতা তৈরি করা উচিত নয়।
কিন্তু করা যায়। কানাডার নিউরোসার্জন ওয়েল্ডার পেনফিল্ড 1950-এর দশকে মৃগী রোগীদের অস্ত্রোপচারের সময় জেগে থাকা রোগীদের মস্তিষ্কের বিভিন্ন অংশে বৈদ্যুতিক উদ্দীপনা দিলেন। রোগীরা হঠাৎ শুনল পুরনো গান, দেখল শৈশবের দৃশ্য, অনুভব করল ভয়, আনন্দ, নস্টালজিয়া। উদ্দীপনা বন্ধ করলে অভিজ্ঞতা থেমে গেল। সুইস নিউরোলজিস্ট ওলা ব্ল্যাঙ্কে একটি মহিলার মস্তিষ্কের টেম্পোরোপ্যারাইটাল জাংশনে উদ্দীপনা দিলেন। তিনি তৎক্ষণাৎ আউট অফ বডি এক্সপেরিয়েন্স অনুভব করলেন। উদ্দীপনা বন্ধ হতেই অভিজ্ঞতা গেল। আউট অফ বডি এক্সপেরিয়েন্স, যেটিকে এনডিইর প্রমাণ হিসেবে দেখানো হয়, সেটি মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলের কৃত্রিম উদ্দীপনায় তৈরি করা সম্ভব। বস্তুগত মস্তিষ্ককে উদ্দীপ্ত করে অভিজ্ঞতা তৈরি করা যায়। আত্মার মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। চতুর্থ প্রমাণ, মন পড়া। এফএমআরআই, ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং স্ক্যানার দিয়ে এখন মানুষের মোটামুটি চিন্তা বোঝা সম্ভব হচ্ছে। ঘুমন্ত মানুষের এফএমআরআই নিয়ে গবেষকরা বলতে পারছেন তারা কোন ধরনের স্বপ্ন দেখছে, মুখ, শরীর, ভবন নাকি প্রাকৃতিক দৃশ্য। মস্তিষ্কের কার্যকলাপ দেখেই মনের বিষয়বস্তু অনুমান করা যাচ্ছে। যদি মন মস্তিষ্ক থেকে আলাদা হতো তাহলে মস্তিষ্ক দেখে মন পড়া সম্ভব হতো না। পঞ্চম প্রমাণ, বুদ্ধিমান যন্ত্র। নব্যদ্বৈতবাদীরা বলেছেন চিন্তা, সৃজনশীলতা, সিদ্ধান্ত গ্রহণ এগুলো বস্তু জগৎ থেকে আসতে পারে না। কিন্তু একটি ট্রানজিস্টর, শুধু 0 এবং 1, এই অত্যন্ত সরল ভিত্তি থেকে কোটি কোটি ট্রানজিস্টর একত্রিত হলে এমন কিছু তৈরি করা হয় যা দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারায়, কবিতা লেখে, প্রোটিনের গঠন অনুমান করে। এটা আত্মা দিয়ে হচ্ছে না, শুধু বস্তু দিয়ে, যথেষ্ট জটিলতায় সংগঠিত। মস্তিষ্কও তাই। 86 বিলিয়ন নিউরন, প্রতিটির সাথে গড়ে 7,000 সংযোগ, মোট প্রায় 100 ট্রিলিয়ন সংযোগ। এই অকল্পনীয় জটিলতা থেকেই জন্ম নেয় চেতনা, স্মৃতি, আবেগ, সিদ্ধান্ত। আত্মা কি পদার্থবিজ্ঞানকে লঙ্ঘন করে? বহেমিয়ার রাজকুমারী এলিজাবেথ অব বহেমিয়া 1643 সালে দেকাত্তকে একটি চিঠি লিখেছিলেন। প্রশ্ন ছিল, অবস্তুগত আত্মা কিভাবে বস্তুগত শরীরকে নাড়ায়? সংযোগের জন্য স্পর্শ দরকার, স্পর্শের জন্য দরকার ভৌত অবস্থান। দেকাত্ত কখনো এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শক্তি তৈরি বা নষ্ট হয় না। যদি অবস্তুগত আত্মা মস্তিষ্ককে প্রভাবিত করে, সেই শক্তি কোথা থেকে আসছে? পদার্থবিজ্ঞানী হারোল্ড মটুইস সরাসরি বলেছেন মাইন্ড বডি ডুয়ালিজম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাথে সরাসরি সাংঘর্ষিক। দার্শনিক জেরি ফোডর লিখেছেন, দ্বৈতবাদের প্রথম দুর্বলতা হল মানসিক কার্যকারণ ব্যাখ্যা করার ব্যর্থতা। অবস্তুগত কিছু কিভাবে ভর, শক্তি ও ভরবেগের সংরক্ষণ সূত্র না ভেঙে বস্তুজগৎকে প্রভাবিত করতে পারে? মিশিও কাকু অসম্ভব জিনিসগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। আত্মার মতো অবস্তুগত কিছু বস্তুজগতে শক্তি সরবরাহ করলে সেটা ক্লাস 3 ইম্পসিবিলিটির কাছাকাছি। পদার্থবিজ্ঞানের মৌলিক ভিত্তি ভেঙে দেওয়া ছাড়া যা সম্ভব নয়। বিবর্তন ও আত্মার সমস্যা। মানুষ এবং শিম্পাঞ্জির ডিএনএর পার্থক্য মাত্র 1.2%। আমাদের আর ব্যাকটেরিয়ার মধ্যেও ভাগ করা জিন আছে। এই অবিচ্ছিন্ন বিবর্তনের শৃঙ্খলে আত্মা কোন বিন্দুতে, কেন, কিভাবে যোগ হলো? দার্শনিক পল চার্চল্যান্ড বলেছেন, মানুষ বিবর্তনের সম্পূর্ণ বস্তুগত প্রক্রিয়ার সম্পূর্ণ বস্তুগত ফলাফল। এই সমীকরণে কোনো অবস্তুগত উপাদানের প্রয়োজন নেই, স্থানও নেই। কনসিলিয়েন্স একটি সংহত চিত্র। বিজ্ঞানে কনসিলিয়েন্স মানে হলো বিভিন্ন দিক থেকে আসা প্রমাণগুলো যখন একটি একই সিদ্ধান্তে মিলিত হয়। 5টি আলাদা ধরনের প্রমাণ একসাথে মিলেছে। মনের বিভাজ্যতা, মস্তিষ্ক ভাঁজ করলে মনও ভাঁজ হয়। মনের ভঙ্গুরতা, ফিনিয়াস গেজ, এলিয়েন হ্যান্ড, কোটার্ড সিনড্রোম। মন নিয়ন্ত্রণ, মস্তিষ্কে উদ্দীপনা দিলে অভিজ্ঞতা তৈরি হয়। মন পড়া, এফএমআরআই দিয়ে
মস্তিষ্ক দেখে মনের বিষয়বস্তু অনুমান, বুদ্ধিমান যন্ত্র, বস্তু থেকে চিন্তার বৈশিষ্ট্য তৈরি সম্ভব। এর সাথে যোগ হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রের সাথে আত্মার সংঘাত এবং বিবর্তনের শৃঙ্খলে আত্মার অবস্থানযোগ্যতা। নিউরোসায়েন্স, পদার্থবিজ্ঞান, বিবর্তনীয় জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান সব একটি জায়গায় পৌঁছাচ্ছে, মস্তিষ্কই মন। লামেট্রি 250 বছর আগে যা বলেছিলেন, বিজ্ঞান এখন তার পক্ষে পাহাড় সমান প্রমাণ দিচ্ছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়। অনেকে বলবেন, ঠিক আছে, বৈজ্ঞানিকভাবে আত্মা হয়তো নেই, কিন্তু এই বিশ্বাস ছাড়া মানুষের নৈতিকতা টিকবে কিভাবে? স্বাধীন ইচ্ছা থাকবে? মৃত্যুর ভয়ের সামনে কি দাঁড়ানো সম্ভব? এই ভয়গুলো বৈধ এবং এগুলোকে গুরুত্বের সাথে নেওয়া দরকার। এরপর আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি হব এবং মুসোলিনো দেখাবেন আত্মার গল্প ছাড়াও একটি পূর্ণ, অর্থপূর্ণ, সুন্দর জীবন শুধু সম্ভব নয়, বরং আরও বেশি সম্ভব। আত্মা ছাড়া কি কিছু হারাই আমরা? আমরা একটি দীর্ঘ যাত্রা করেছি, আত্মার ইতিহাস দেখেছি, বৈজ্ঞানিক চিন্তার হাতিয়ার শিখেছি, আত্মার পক্ষে দাবিগুলো একটি একটি করে পরীক্ষা করেছি এবং দেখেছি প্রতিটিই ব্যর্থ। তারপর দেখেছি বিজ্ঞান কিভাবে ইতিবাচকভাবে প্রমাণ করেছে মস্তিষ্কই মন। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটির মুখোমুখি হওয়ার পালা। আত্মা নেই, এটা মেনে নিলে আমরা কি আসলে কিছু হারাই? 3টি ভয়। আত্মার বিশ্বাস ছেড়ে দেওয়ার আগে অনেকে 3টি ভয়ে আটকে যান। প্রথম ভয়, নৈতিকতা ভেঙে পড়বে। মানুষ বলে, আত্মা না থাকলে ভালো মন্দের পার্থক্য কোথায়? তখন যে কেউ যা খুশি তা করতে পারবে। দীনেশ ডিসুজা একটু বেশিই নিশ্চিত করে বলেন, আত্মায় বিশ্বাস না থাকলে নৈতিকতার কোনো ভিত্তি থাকবে না। দ্বিতীয় ভয়, স্বাধীন ইচ্ছা থাকবে না। যদি আমরা শুধু নিউরনের একটি মেশিন হই, তাহলে আমার পছন্দ কি আসলে আমার পছন্দ, নাকি সব পূর্ব নির্ধারিত? তৃতীয় ভয়, মৃত্যুই শেষ, এটা সহ্য করা যাবে না। আত্মা না থাকলে মৃত্যুর পর কিছু নেই। এই চূড়ান্ত বিনাশের মুখে দাঁড়িয়ে মানুষ কিভাবে অর্থপূর্ণ জীবনযাপন করবে? মুসোলিনো এই 3টি ভয়কে সমস্ত ভয়ের সার সংকলন বলে ডাকেন এবং একটি একটি করে দেখান প্রতিটিই ভিত্তিহীন। আত্মা ছাড়া নৈতিকতা, এটা কি সম্ভব? একটি দৃশ্যকল্প ভাবুন। গ্রেস এবং সারা একটি কারখানায় কাজ করেন। সারা গ্রেসকে চায়ের জন্য চিনি দিতে বললেন। গ্রেস কাছে একটি সাদা পাউডার দেখেন, যা চিনি মনে হচ্ছে, কিন্তু পাত্রে লেখা বিষ। গ্রেস তা সত্ত্বেও সারার চায়ে পাউডার ঢেলে দেন। শেষে দেখা যায় পাউডার আসলে চিনিই ছিল। আপনি গ্রেসকে কি দোষী মনে করবেন? বেশিরভাগ মানুষ বলবে হ্যাঁ, কারণ সে বিষ ঢালার ইচ্ছায় কাজ করেছিল। হার্ভার্ড ও MITর একটি গবেষণায় এই ধরনের নৈতিক বিচারের সময় TMS দিয়ে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চল, রাইট টেম্পোপ্যারাইটাল জাংশন, উদ্দীপ্ত করা হলো। ফলাফল, উদ্দীপনার কারণে মানুষের নৈতিক বিচার পাল্টে গেল। একই কাজ তখন কম দোষের মনে হলো। নৈতিকতার ভিত্তি আত্মা নয়, এটি মস্তিষ্কের একটি নির্দিষ্ট ভাইরাল নেটওয়ার্ক। কিন্তু এই বিষয়টি কি নৈতিকভাবে দুর্বল করে? বরং উল্টো। পদার্থবিজ্ঞানী এবং নীতি দার্শনিক ফিলিপ কিচার বলেছেন, বিবর্তন আমাদের সহানুভূতি, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায়বোধ দিয়েছে। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ লক্ষ বছরের সামাজিক বিবর্তনের ফলাফল এবং তাই এগুলো অত্যন্ত গভীরভাবে মানবিক। এমনকি পরীক্ষায় দেখা গেছে ধর্মনিরপেক্ষ সুইডেন বা ডেনমার্কে হত্যার হার মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। বরং গবেষক গ্রেগরি পল দেখিয়েছেন, উন্নত দেশগুলোতে উচ্চ ধর্মীয়তা এবং উচ্চ সামাজিক অপকার্যকারিতার মধ্যে পজিটিভ সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ আত্মায় বিশ্বাস সমাজকে নৈতিকভাবে উন্নত করছে। এই দাবিটি তথ্য দ্বারা সমর্থিত নয়। স্বাধীন ইচ্ছা এবং দায়িত্ব। 1924 সাল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত আদালত কক্ষের যুক্তিগুলোর একটি। 2 কিশোর, নাথান লিওপোল্ড এবং রিচার্ড লোব, একটি শিশুকে অপহরণ ও হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি। মৃত্যুদণ্ড প্রায় নিশ্চিত। তাদের আইনজীবী ক্লারেন্স ড্যারো
আমেরিকার সেরা প্রতিরক্ষা আইনজীবী, জুরিদের সামনে দাঁড়িয়ে বললেন, প্রকৃতি শক্তিশালী এবং নিষ্ঠুর, আমরা তার শিকার। প্রতিটি কাজ, অপরাধ হোক বা অন্য যাই হোক, একটি কারণ থেকে আসে। একই পরিস্থিতিতে একই ফলাফল চিরকাল হবে। ড্যারো মৃত্যুকে ঠেকাতে সফল হলেন, কিন্তু তিনি কি বলেছিলেন এই দুই কিশোরকে ছেড়ে দিতে? না, তিনি বলেছিলেন তাদের মানবিকভাবে মোকাবেলা করতে। এটাই কনসিকুয়েন্সিয়ালিজম, পরিণামবাদ। শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়, সমাজ রক্ষা এবং পুনর্বাসন। হার্ভার্ডের মনোবিজ্ঞানী জোশুয়া গ্রিন এবং জোনাথন কোহেন দেখিয়েছেন, আমাদের বিচার ব্যবস্থার প্রতিশোধমূলক আবেগ মূলত আমাদের সহজাত দ্বৈতবাদী বিশ্বাস থেকে আসে। সে পারত না করতে, কিন্তু করল। আত্মার বিভ্রমই এই আবেগের ভিত্তি। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি একটি আরও মানবিক ন্যায় বিচার ব্যবস্থার পথ দেখায়, যেখানে ফোকাস প্রতিশোধের বদলে সংশোধন এবং সমাজ রক্ষায়। আত্মার বিশ্বাস বিদায় নিলে দায়িত্ব যায় না, বরং ন্যায় বিচারের সংজ্ঞাটা আরও মানবিক হয়। আত্মার বিশ্বাস যখন সরাসরি ক্ষতি করে। মুসোলিনো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, আত্মার বিশ্বাস কি শুধু ব্যক্তিগত, নাকি এর সামাজিক পরিণতি আছে? গর্ভপাতের বিতর্ক। আমেরিকায় গর্ভপাত বিরোধিতার কেন্দ্রে আছে এই বিশ্বাস যে নিষেকের মুহূর্তেই একটি অমর আত্মা সৃষ্টি হয়, তাই গর্ভপাত একটি আত্মার হত্যা। কিন্তু বিজ্ঞান বলছে একটি নিষিক্ত ডিম্বাণু এবং একটি পূর্ণাঙ্গ মানব শিশুর মধ্যে জটিল ধাপে বিকাশ ঘটে। আত্মা কোন মুহূর্তে প্রবেশ করে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আত্মার ধারণা এই নীতিগত বিতর্ককে অযৌক্তিকভাবে সরল করে দেয়। মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার। যখন একজন মানুষ অসহনীয় কষ্টে আছেন এবং নিজে সিদ্ধান্ত নিয়ে জীবন অবসান চাইছেন, তখন অনেক সমাজ তাকে বাধা দেয়, কারণ আত্মা ঈশ্বরের সম্পত্তি, মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই যুক্তি আত্মায় বিশ্বাস থেকে আসে। মুসোলিনো বলেছেন, আত্মার বিশ্বাস মানুষের সবচেয়ে ব্যক্তিগত এবং যন্ত্রণাময় সিদ্ধান্তের ওপর অদৃশ্য হাত রাখছে। আত্মার বিশ্বাস শুধু সান্ত্বনা নয়, এর একটি অন্ধকার দিকও আছে যা মানুষের স্বাধীনতা এবং মর্যাদাকে সীমিত করে। এপিকিউরাস এর উপহার, মৃত্যু ভয়ের উত্তর। এখন সবচেয়ে গভীর প্রশ্নে আসা যাক, মৃত্যুর পর কিছু নেই, এই সত্যকে কিভাবে বহন করবেন? প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাস 2400 বছর আগে এই প্রশ্নের একটি যুক্তিগ্রাহ্য উত্তর দিয়েছিলেন। মৃত্যু আমার জন্য কিছু না, কারণ যখন আমি আছি মৃত্যু নেই, যখন মৃত্যু আছে আমি নেই। এই যুক্তিটি সরল কিন্তু গভীর। মৃতের কোনো অভিজ্ঞতা নেই, তাই মৃত্যুর পরের অবস্থা ভয়ানক বা শূন্য বা অন্ধকার এগুলোর কোনো কিছুই নয়, কারণ সেই অবস্থাটি অনুভব করার কেউ নেই। মুসোলিনো নিজে অ্যানাস্থেসিয়ার অভিজ্ঞতার কথা বলেছেন। অপারেশনের আগে তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু ইনজেকশনের পর 5 পর্যন্ত গুনতে পেরেছিলেন। তারপর সরাসরি ঘুম থেকে উঠেছিলেন অন্য ঘরে। মাঝখানের শূন্যতা ছিল না, কষ্ট ছিল না, ভয় ছিল না, একেবারে কিছু ছিল না। যদি অচেতনতা মৃত্যুর পূর্বরূপ হয়, তাহলে আমি মৃত অবস্থায় থাকতে মোটেও ভয় পাই না। এটাই এপিকিউরাস এর উপহার। মৃত্যু ভয় হলো আসলে ভবিষ্যতের একটি কল্পনার ভয়, এবং সেই ভবিষ্যৎ আপনি কখনো অনুভব করবেন না। সীমাবদ্ধতাই অর্থের উৎস। কিন্তু মুসোলিনো এখানেই থামছেন না। তিনি বলছেন, মৃত্যু ভয় কাটানোটা শুধু সান্ত্বনার বিষয় নয়, এটা একটি গভীর সত্যের দরজা খোলে। ফিল জিম্বার্ডো এবং জন বয়েড এর গবেষণা দেখাচ্ছে, সময় হলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ এটি সীমিত এবং কখনো পুনরুদ্ধার করা যায় না। যদি জীবন অনন্ত হতো, তাহলে প্রতিটি মুহূর্তের কোনো দাম থাকতো না। এই বিকেলটা উপভোগ করার কোনো কারণ নেই, যদি আরও অনন্ত বিকেল আছে। কিন্তু জীবন সীমিত বলেই এই সন্ধ্যার আলো, এই বন্ধুর কণ্ঠস্বর, এই এক কাপ চা, এগুলো মূল্যবান। স্টিভ জবস 2005 সালে স্ট্যানফোর্ড এর সমাবর্তন ভাষণে বলেছিলেন, মৃত্যু সম্ভবত জীবনের সেরা উদ্ভাবন, কারণ মৃত্যুই পরিবর্তনের এজেন্ট। মৃত্যু না থাকলে পুরনো চিন্তার কখনো জায়গা পরিষ্কার হতো না।
মুসোলিনো বলেছেন, সসীম বস্তুগত এবং নশ্বর প্রাণী হওয়ার মধ্যে অর্থহীনতা নেই, এটাই আমাদের অর্থের উৎস। বস্তুবাদের সৌন্দর্য, তারার ধুলো। পদার্থবিদ্যায় একটি তত্ত্ব আছে, স্টেলার নিউক্লিওসিনথেসিস, নাক্ষত্রিক নিউক্লিয় সংশ্লেষণ। মহাবিশ্বের শুরুতে শুধু হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল, তারপর তারাগুলো জন্ম নিল, তাদের ভেতরে ঘটল পারমাণবিক বিক্রিয়া, তৈরি হলো কার্বন, অক্সিজেন, আয়রন, নাইট্রোজেন। তারপর বিশাল তারাগুলো মারা গেল সুপারনোভা বিস্ফোরণে। সেই বিস্ফোরণ মহাশূন্যে ছড়িয়ে দিল ভারী মৌলগুলো। সেই মৌলগুলো থেকেই তৈরি হলো আমাদের সৌরজগৎ, আমাদের পৃথিবী, আমাদের শরীর। আমাদের রক্তে যে আয়রন আছে সেটা একটি মৃত তারার ভেতর তৈরি হয়েছিল। কার্ল সাগান বলেছিলেন, আমরা তারার ধুলো দিয়ে তৈরি। মুসোলিনো এই বাক্যটির কাছে এসে থামেন এবং বলেন, এর মধ্যে কোনো হতাশা নেই, কোনো শূন্যতা নেই, বরং এর মধ্যে আছে এক অপার বিস্ময়। আপনি মহাবিশ্বের একটি অংশ যে নিজেকে চেনার চেষ্টা করছে। এটা যে কোনো অমরত্বের গল্পের চেয়ে বেশি চমকপ্রদ। রবার্ট ইনগারসোল এর প্রতিজ্ঞা। মুসোলিনো তার বই শেষ করেন 19 শতকের আমেরিকার দ্য গ্রেট অ্যাগনোস্টিক রবার্ট ইনগারসোল এর একটি লেখা দিয়ে। ইনগারসোল একদিন বুঝলেন মহাবিশ্ব প্রকৃতির নিয়মে চলে। সেই মুহূর্তে তিনি লিখেছিলেন, আমার মস্তিষ্কে, আমার আত্মায়, আমার রক্তের প্রতিটি বিন্দুতে প্রবেশ করল স্বাধীনতার অনুভূতি। আমার কারাগারের দেয়াল ভেঙে পড়ল, কুঠারটি আলোয় ভরে গেল। আমি আর কোনো কর্তার দাস নই, আমি মুক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ালাম এবং নির্ভয়ে আনন্দের সঙ্গে সব জগতের মুখোমুখি হলাম। এই মুক্তি কোনো শূন্যতার মধ্যে পড়া নয়, এটা একটি অলৌকিক স্থানে উঠে আসা। মুসোলিনোর বইয়ের নামটি লক্ষ্য করুন, শুধু দ্য সোল ফ্যালাসি নয়, পুরো নাম দ্য সোল ফ্যালাসি, হোয়াট সায়েন্স শোজ উই গেইন ফ্রম লেটিং গো আউট অফ আওয়ার সোল বিলিভস। কি পাই আমরা? আমরা পাই সত্য, যদিও সেটা সহজ নয়। আমরা পাই বর্তমান মুহূর্ত, পরকালের স্বপ্নে। সময় নষ্ট না করে জীবনটাকেই সম্পূর্ণরূপে বাঁচানো যায়। আমরা পাই দায়িত্ব, কারণ কোনো দৈব বিচার নেই, তাই এই পৃথিবীকে ন্যায্য করার দায়িত্ব আমাদেরই। আমরা পাই বিস্ময়, তারার ধুলো থেকে তৈরি এই মস্তিষ্ক যে নিজের উৎস নিয়ে ভাবতে পারছে, এটা কোনো আত্মার গল্পের চেয়ে কম চমৎকার নয়। আমরা পাই মানবিক সংযোগ, কারণ আমরা যদি জানি যে এই জীবনই আছে, তাহলে আমরা একে অপরকে আরও বেশি ভালোবাসব। এবং আমরা পাই মুক্তি, অদৃশ্য কর্তার ভয় থেকে, অনন্ত শাস্তির ভয় থেকে, এমন সত্যের ভয় থেকে যা আসলে সত্য নয়। গিলগামেশের মহাকাব্যে ফিরে যাই। সেই মদ বিক্রেতা নারী গিলগামেশকে বলেছিলেন, অমরত্বের পেছনে ছুটে যেও না, পেট ভরে খাও, সত্যের হাত ধরো, স্ত্রীকে ভালোবাসো। 3000 বছর পরে বিজ্ঞান সেই একই কথা বলছে। এখন শুধু আমাদের কাছে প্রমাণ আছে, আত্মা নেই, কিন্তু এই মুহূর্ত আছে, এই সংযোগ আছে, এই মহাবিশ্ব আছে, যেটা আপনাকে তৈরি করেছে এবং যার সৌন্দর্য আপনি অনুভব করতে পারছেন। সেটাই যথেষ্ট, সেটাই সব। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।